নমস্কার, টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করবেন সহজে বাংলায়, তারই কিন্তু ভিডিও নিয়ে চলে এলাম। একটু দেখতে থাকুন ধৈর্য ধরে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ 12 পাতার ফর্ম, তো চেষ্টা করব যতটুকু সহজে বোঝানোর। চলুন চালু করছি। প্রথমে দেখুন পরিবারের প্রধানের নাম। এইখানে এখানে কিন্তু পরিবারের যে প্রধান রয়েছে তার পুরো নামটা এখানে লিখতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে দিন, মাস, বছর হিসেবে। প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। 3 নম্বর হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। এই জন্ম তারিখটাও কিন্তু পরিবারের প্রধানের লিঙ্গ হচ্ছে 3 নম্বরটা। এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, মহিলা লিঙ্গ, অন্যান্য যেটা আছে সেখানে টিক মারবেন। 4 নম্বরে দেখুন পরিবারের প্রধানের আধার নম্বর। পরিবারের প্রধানের যে আধার নম্বরটা রয়েছে সেই আধার নম্বরটা এখানে কিন্তু লিখে দেবেন। 5 নম্বরে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে তাহলে এখানে লিখবেন, না হলে এখানে কিছু লেখার দরকার নেই। 6 নম্বরে লিখুন রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা বলেছে, এখানে পরিবারের সদস্য সংখ্যায় কিন্তু সংখ্যায় লিখবেন। পরিবারের সদস্য সংখ্যা কটা সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখবেন। তারপর ঠিকানা যেটা ঠিকানা এখানে আপনার অরিজিনাল যে আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা কিন্তু এখানে আপনাকে আধার কার্ডের ঠিকানা অনুযায়ী এখানে ঠিকানা কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে দেখুন 8 নম্বরে রয়েছে যোগাযোগ নাম্বার। এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। যোগাযোগ নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। 9 নম্বর হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের। এইখানে দেখুন দিয়েছে পরিবারের প্রধান। এখানে কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য রয়েছে, পরিবারের যেসব সদস্যরা রয়েছে তাদের কিন্তু এখানে ডিটেলস চেয়েছে। এখানেই প্রথমে লিখতে হবে পরিবারের প্রধান, তো উপরে পরিবারের প্রধানের ডিটেলস দিলেন, নিচে লিখতে হবে সদস্য। যে কটা সদস্য রয়েছে তাদের প্রথম সদস্যের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, মানে ওপরে যার নাম লিখেছিলেন তার সাথে এইখানে যার নাম লিখছেন তার যে সম্পর্ক সেইটা, এবং আধার নাম্বার, মানে এইখানে যার নাম লিখছেন তার আধার নাম্বার। এইভাবে কিন্তু প্রত্যেকটা রয়েছে। সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2, সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2, এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। এইভাবে কিন্তু আপনাদের প্রথম পাতাটা কমপ্লিট হয়ে গেল। চলে যাব পরের পাতায়, 2 নম্বর পাতা। দেখুন 2 নম্বর পাতাতেও কিন্তু এইখানে সেই সদস্য সংখ্যা 3, সদস্য সংখ্যা 4, সদস্য সংখ্যা 5 প্রত্যেকের এখানে ডিটেলস চেয়েছে। প্রত্যেকেরই কিন্তু এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক এবং তার আধার নম্বর জানতে চেয়েছে। এইবার চলে আসুন 10 নম্বরে। 10 নম্বর হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে চেয়েছে। প্রথমেই লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি। দেখুন পরিবারের যে প্রধান তার যে ব্যাংকের নাম রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের নাম এখানে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এখানে আপনাদের দিতে হবে। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের এটা কিন্তু ডিটেলস। তারপর রয়েছে সদস্য সংখ্যা 1, যে কটা সদস্য রয়েছে এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের এখানে কিন্তু ডিটেলস দিতে হবে। সদস্য 1 রয়েছে আপনার বাড়ির
কোনো একটি সদস্যের অন্য ব্যাংকেও অ্যাকাউন্ট থাকতে পারে, সেই ব্যাংকের নাম, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংকের আইএফসি কোড, এইগুলো কিন্তু দিতে হবে। এইভাবে ফিল আপ করতে হবে। চলে যাব 3 নম্বর পাতায়। দেখুন এইখানে দিতে হবে আইএফসি কোড, যেটা আগের পাতায় বলছিলাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, প্রত্যেক কটা সদস্যের ডিটেলস দিতে হবে। তারপর চলে আসুন 11 নম্বরে। 11 নম্বরে কিন্তু এপিক নম্বর এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এপিক নম্বর হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বারটা, সেটা হচ্ছে আপনার এপিক নম্বর। প্রথমেই রয়েছে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের প্রধানের এপিক নম্বর এখানে লিখতে হবে। তারপরে বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর, বিধানসভা ও ক্ষেত্র অংশ নম্বর যা আছে সেটা এখানে লিখতে হবে। সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 1-এর যাদের ভোটার লিস্টের নাম উঠেছে তাদের সেই সদস্য সংখ্যা 1-এর এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এখানে লিখতে হবে। এইভাবে প্রত্যেক কটা ফিল আপ করতে হবে। প্রত্যেক কটা জায়গাতে কিন্তু 5টা সদস্যর নাম বা ঠিকানা বলুন বা আর যাই ডিটেলস, 5টা সদস্যর কিন্তু এখানে জায়গা দিয়েছে 5 নম্বর পর্যন্ত, আপনাকে সেই হিসাবে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন 12 নম্বর। 12 নম্বর হচ্ছে বিভাগ। আপনি কোন কাস্টের, অসংরক্ষিত কি তপশিলি জাতি কি তপশিলি উপজাতি, সেখানে কিন্তু আপনাকে এখানে টিক দিতে হবে, যা রয়েছে টিক দিতে হবে। তারপর রয়েছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। এইবার চলে যাব 4 নম্বর পাতায়। দেখুন 4 নম্বর পাতায় চলে এলাম। প্রথমে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, সেখানে এটা জানতে চেয়েছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না। হ্যাঁ অথবা না এখানে টিক করবেন। হ্যাঁ থাকলে হ্যাঁতে টিক করবেন, না থাকলে নাতে টিক করবেন। তারপর রয়েছে যদি হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের ধরন এখানে উল্লেখ করতে বলেছে। AAY, SPHH, RKSY2, PHH, RKSY1, ভর্তুকিহীন যাই হোক না কেন সেখানে কিন্তু আপনাকে টিক দিতে হবে। 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, মানে আপনার যে রেশন কার্ড রয়েছে রেশন দোকান থেকে আপনারা কি রেশন তুলছেন, তার ডিটেলস এখানে লিখতে হবে। তুললে হ্যাঁ, না তুললে না। তারপরে দেখুন রয়েছে এখানে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। 2 নম্বর, পারিবারিক জমির মালিকানা। যে বাড়িটি আপনার রয়েছে সেই বাড়িটির জমির যে জমিতে অবস্থিত সেই জমির মালিকানা আপনার আছে হ্যাঁ কি না, সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তারপরে চলে আসুন এখানে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। পরিবারের আপনার সকল যে সদস্য রয়েছে যাদের ডিটেলস আপনি এখানে দিচ্ছেন, প্রত্যেক কটা সদস্যের মিলিয়ে যতটুকু জমি রয়েছে সেই জমিটা শতকে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে যানবাহনের ডিটেলস আপনাকে দিতে হবে। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যর কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। সেখানে কিন্তু একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটেও থাকতে পারে। এখানে যত কটা গাড়ি আপনার থাকবে তত কটা গাড়ির সংখ্যা দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিতে হবে আপনাকে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, অনেকেরই কিন্তু স্বাস্থ্য বিমা থেকে থাকে। যদি আপনার স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থেকে থাকে তাহলে না টিক দেবেন। এইবারে আপনাকে লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে তো হ্যাঁ ঠিক দিচ্ছেন, তাহলে এইটার প্রয়োজন আছে ফিল আপ করার, না হলে না থাকলে কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই। যদি থেকে থাকে তাহলে সেই স্বাস্থ্য বিমাটা সরকারি না বেসরকারি সেইটা আপনাকে টিক করতে হবে। বিমার অঙ্কটা আপনাকে লিখতে হবে।
প্রিমিয়ামের আপনার বিবরণ দিতে হবে। এবং তারপরে দেখুন সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যার যার স্বাস্থ্য বিমা রয়েছে তাদের কিন্তু এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। এবার চলুন 5 নম্বর পাতায়। 5 নম্বর পাতায় চলে আসুন। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি কোনো সদস্য, পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, হ্যাঁতে টিক দেবেন। যদি না দিয়ে থাকেন কোনো কর, আয়কর বা পেশাগত ট্যাক্স যদি না দিয়ে থাকেন তাহলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড, এখানে প্যান কার্ডের ডিটেলস চেয়েছে। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবেন এবং যদি হ্যাঁ হয় তাহলে তার ডিটেলস দিতে হবে। প্রথমেই রয়েছে কিন্তু পরিবারের প্রধানের নাম, এখানে নাম লিখবেন পরিবারের প্রধানের, তারপরে রয়েছে তার প্যান কার্ডের নাম্বার দেবেন। ঠিক পরিবারের প্রধানের যে ডিটেলস দিয়েছিলেন সেইভাবে কিন্তু প্রত্যেক কটা আপনাকে লিখতে হবে। সদস্য 1 নম্বর সদস্যরও তাই লিখতে হবে নাম, তার প্যান কার্ড নম্বর, 2 নম্বর সদস্যরও নাম, তার প্যান কার্ড নম্বর। এইভাবে কিন্তু যত কটা সদস্য রয়েছে তাদের সদস্য নাম এবং তাদের প্যান কার্ড নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। তারপরে চলে আসুন কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান যে রয়েছে সেই পরিবারের প্রধান কি কাজ করে তার ধরন, সরকারি ক্ষেত্রে কাজ করে না বেসরকারি ক্ষেত্রে কাজ করে তার ধরন কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং নাকি সে পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য যাই হোক না কেন তার ধরন এখানে উল্লেখ করতে হবে। ঠিক পরিবারের প্রধানের মতো প্রত্যেকবারের মতো এবারও সদস্য সংখ্যা 1-এর সেটা লিখতে হবে, সদস্য সংখ্যা 2-এরও তাই লিখতে হবে, যে সরকারি ক্ষেত্রে চাকরি করে নাকি বেসরকারি ক্ষেত্রে চাকরি করে নাকি পরিযায়ী শ্রমিক, প্রত্যেক কটা ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এবার চলুন 6 নম্বর পাতায়। 6 নম্বর পাতাতে কিন্তু প্রত্যেক যে আগের পাতাতে বললাম যে পরিবারের যে সদস্য তার পেশাগত ডিটেলস এখানে দিতে হবে। সরকারি ক্ষেত্রে চাকরি করে কি বেসরকারি ক্ষেত্রে চাকরি করে কি অন্যান্য কিছু করে নাকি সে পরিযায়ী শ্রমিক, তার ডিটেলসগুলো দিতে হবে। এখানে কিন্তু সদস্য 5 পর্যন্ত দেওয়া রয়েছে, এখানে দিতে হবে। তারপরে চলে আসুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। প্রথমে লিখতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, কত সংখ্যার শিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে এখানে লিখতে হবে। অশিক্ষিত থাকলে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের ডিটেলস দিতে হবে এখানে, শিক্ষিত না অশিক্ষিত টিক দেবেন। যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আপনাকে মেনশান করতে হবে যে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত। ঠিক পরিবারের প্রধানের মতো সদস্য 1 শিক্ষিত কি অশিক্ষিত এইভাবে কিন্তু তাদের ডিটেলস দিতে হবে। এবার চলুন 7 নম্বর পাতায় চলে যাই। এই দেখুন 7 নম্বর পাতাতেও কিন্তু ঠিক সদস্য সংখ্যা 5 পর্যন্ত রয়েছে। এখানে প্রত্যেকের ডিটেলস কিন্তু দিতে হবে। সদস্য নম্বর 2-এও দিতে হবে, সদস্য নম্বর 3-এও দিতে হবে, সদস্য 4-এও দিতে হবে, সদস্য 5। আপনার বাড়ির যত কটা সদস্য রয়েছে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার এখানে ডিটেলস চেয়েতে, শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত তে টিক দেবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। যদি শিক্ষিত সে হয় তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে লিখতে হবে। এবার চলে আসুন এখানে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। যদি হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি এই পদে রয়েছেন তাদের সদস্য সংখ্যা সেটা কিন্তু এখানে লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী আছেন তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে, আর না হলে এখানে না লিখতে হবে। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর এখানে কিন্তু দিতে হবে। তারপর চলে আসুন 7 নম্বর, কোনো সদস্য কি জিএসটি
অধীনে নিবন্ধিত আছেন, অনেকেই রয়েছেন যে কোনো ব্যবসা করেন, জিএসটি দেন, তো সেই আওতায় যদি কেউ থেকে থাকেন তাহলে যদি জিএসটি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ এর টিক দিতে হবে, আর না দিয়ে থাকলে কিন্তু না এর টিক দিতে হবে। 8 নম্বর রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়। 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয়। এইখানে যে জায়গাটা দিয়েছে এখানে কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যের মিলিয়ে যে বার্ষিক আয় রয়েছে আপনার, সেইটা কিন্তু এখানে অঙ্কে প্রকাশ করতে হবে। ধরুন আপনার পরিবারে পাঁচজন সদস্যর বার্ষিক আয় 12,000 টাকা করে হলে, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, মাসিক 12,000 টাকা করে হলে 5 12 60,000 টাকা, 6 12 72 মানে 7,20,000 টাকা, যাই হোক না কেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখুন এখানে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে এখানে কিন্তু স্ট্যাটাস আপনাকে দিতে হবে। সিএএতে কি আপনার সিএ এর জন্য কি আবেদন করেছেন? যদি হয় তাহলে প্রযোজ্য, না হলে প্রযোজ্য নয়। আবেদন করা থাকলে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর ইস্যু করা হয়েছে, যদি হয় সেখানে টিক। এইভাবে কিন্তু প্রত্যেকটা সদস্যর এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। 8 নম্বর পাতায় চলে যাই। 8 নম্বর পাতায় চলে আসার পর দেখুন এখানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এআরডি এইসব কিছু আছে কি না, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড কিছু আছে কি না সেটা কিন্তু এখানে ডিটেলস চেয়েছে। প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের, যদি থেকে থাকে এইগুলো, তার নাম্বার, তার আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ, এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 ঠিক আগে যেভাবে ফিল আপ করে এসেছেন সেই হিসাবে কিন্তু যদি এইসব কার্ড থেকে থাকে তার ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। চলুন চলে যাই 9 নম্বর পাতায়। 9 নম্বর পাতায় যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। যদি SIR যে ফর্ম সেটা ফিল আপ করে থাকেন তাহলে এখানে আপনার ডিটেলস দিতে হবে। পরিবারের প্রধানের ডিটেলস প্রযোজ্য নয়ে টিক দিতে পারেন, নায়ে টিক দিতে পারেন, হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ দিতে পারেন। ধরুন অনেকেরই তো SIR-এর নাম ওঠেনি, তো তার জন্য সেইটা বিচারাধীন রয়েছে, তো সেইটা তার এখন প্রসেস কি আছে তার কিন্তু এটা কিন্তু ডিটেলস দিতে হবে। মামলাটি বিচারাধীন আছে কি না সেটা দিতে হবে। সদস্য 1-এও তাই, সদস্য 2-এও তাই, সদস্য 3-এও তাই, এইভাবে কিন্তু প্রত্যেক কটা সদস্যের ডিটেলস দিতে হবে। বিচারাধীন কি না সেইগুলো কিন্তু আপনাকে ডিটেলস এখানে টিক মারতে হবে। এবার লিখতে হবে এখানে দেখুন সবথেকে নিচে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে যত কটা শিশু রয়েছে তাদের এখানে বিবরণ কিন্তু দিতে হবে। সদস্য সংখ্যা, কটা এখানে সদস্য রয়েছে সদস্য সংখ্যা দিতে হবে। শিশু সদস্য কটা রয়েছে তাদের কিন্তু সংখ্যা এখানে দিতে হবে। শিশু সদস্য 1, যদি আপনার 2টো শিশু থাকে এখানে প্রথম শিশুর নাম এখানে উল্লেখ করবেন, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে সেটা লিখতে হবে। এখানে কিন্তু নাম, এখানে শ্রেণী, বিদ্যালয়ের নাম দেবেন, ধরন দেবেন, ধরন মানে এখানে সরকারি বেসরকারি যাই হোক না কেন টিক করবেন। এইভাবে কিন্তু ফিল আপ করবেন। চলুন 10 নম্বর পাতায় চলে যাই। দেখুন এখানেও শিশুদের কিন্তু যে শিক্ষার যে ব্যাপারটা, এখানে 4টে শিশুর বিবরণ দিয়েছে। স্বীকৃত মাদ্রাসা থেকে করেন কি না, অন্যান্য মাদ্রাসা থেকে করেন কি না, অন্যান্য কি না সেখানে টিক দেবেন। এবার চলে আসুন শিশু
শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1 যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক দেবেন। টিকাকরণ হয়নি তাহলে টিকাকরণ হয়নি না টিক দেবেন। সদস্য 2 সেম, আপনার শিশুর যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক দেবেন, যদি না হয়ে থাকে না টিক দেবেন। এইভাবে কিন্তু ফিল আপ করবেন। চলুন চলে যাই পরের পাতা, অর্থাৎ 11 নম্বর পাতায়। 11 নম্বর পাতাতে দেখুন রয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? তাহলে কিন্তু আপনার এখানে তার ডিটেলস দিতে হবে। আপনি যদি এই অন্নপূর্ণা যোজনার আগে অন্য কোনো জায়গা থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে যদি টাকা পেয়ে থাকেন, অর্থাৎ সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে তার ডিটেলস চেয়েছে। যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, না পেয়ে থাকলে না। যদি পেয়ে থাকেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। প্রথমে রয়েছে পরিবারের প্রধান। যদি আপনি ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। এরকম 5 নম্বর পর্যন্ত দিয়েছে। আপনি ধরুন কোনো প্রকল্প থেকে পাচ্ছেন, ডিবিটি লিঙ্কের মাধ্যমে সুবিধা পাচ্ছেন। আপনি যত কোটি প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন, প্রত্যেক কটা প্রকল্পের এখানে কিন্তু ডিটেলস আপনাকে দিতে হবে। এইভাবে কিন্তু রয়েছে দেখুন। চলুন এই ফর্মের শেষ এবং 12 নম্বর পাতায় চলে যাই। দেখুন শেষ পাতায় রয়েছে, এইখানে আপনার স্বাক্ষর করতে হবে সম্মত দিয়ে। এখানে কিন্তু লেখা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা পড়ে নিয়ে কিন্তু আপনি এখানে স্বাক্ষর করবেন। এই ফর্মটি কিন্তু যাচাই হবে। অবশ্যই কিন্তু আপনার যা ডিটেলস আছে সব সঠিকভাবে দেবেন, না হলে কিন্তু আইনত ব্যবস্থা আপনার ওপর সরকার নিতে পারে। এবার বাকিটা কিন্তু নিচের দিকে দেখুন, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এগুলো কিন্তু নিচের দিকটা আপনাকে কোনো ফিল আপ করতে হবে না। তো চলুন, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। আশা করি যতটুকু সহজে পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। ভিডিও এখানে শেষ করলাম। চলুন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।